বিজেপি শাসিত রাজ্যে যেটাকে প্রবণতা বলে তৃণমূল কংগ্রেস বারে বারে তার সমালোচনা করে, সেটাকে উদাহরণ হিসাবে সামনে এনে আমি আজকের এই ঘটনাকে কেন তুলনা টানবো, এটা তো সব থেকে বড় প্রশ্ন। মধুজা সেন রায়। না, আমার কথা হচ্ছে আসলে আজকে কেন গেছিলেন? আজকে ওই পঞ্চায়েত সমিতির মিটিং ছিল, সেই মিটিংয়ে কথাবার্তা হয় আমার পাড়া আমার সমাধান, এই প্রকল্পে ঠিক কত টাকা এসেছে, সেই টাকার ভাগ বাটোয়ারা কীভাবে করতে হবে, টাকাটা কত টাকা ফান্ডে এসছে না জানলে তো করা যাবে না, সেজন্যই গেছিল। এখন এই ভিডিওর সঙ্গে ঝামেলাটা কিসের? এই ভিডিওর সঙ্গে ঝামেলাটা হচ্ছে এই ভিডিও আসার পর থেকে অনেকগুলো বিষয় ধরা শুরু করেছেন। উনি পাচ্ছেন কতটা বা পাচ্ছেন না সেটা বলতে পারবো না সঠিক, কিন্তু ধরা একটু শুরু করেছেন। সেটা হচ্ছে 20টা ঘাট আছে ডোমকলে, এই 20টা ঘাটের টেন্ডার হয়নি, 20টা ঘাটের টেন্ডার হয়নি, বিনা টেন্ডারে ওখানে ব্যবসাপাতি চলছে। এখন এই বিষয়গুলো নিয়ে ভিডিও মনে করেছিলেন বোধহয় কোথাও একটা কিছু ধরা দরকার, দেখা দরকার, সেই জন্য দাঁড়িয়ে ওইখানে এই সমস্যা তৈরি হয়েছে। এখন বিষয় হচ্ছে যে বললে না সাইজ করা, কারণ সাইজ যে সব জায়গায় সবাইকে করা যায় না, এটাও তৃণমূল কংগ্রেসের বোধবুদ্ধির মধ্যে নেই। আর গোটা রাজ্য জুড়ে ওরা দেখেছে আসলে একের পর এক আধিকারিক কিভাবে হয় মমতার হুঙ্কারে অথবা কোথাও দাঁড়িয়ে লোকাল থানা, লোকাল যে সমস্ত নেতারা রয়েছে তাদের হুঙ্কারে কিভাবে সাইজ হয়েছে। আমাদের মনে আছে ভাদু শেখের ঘটনার সময় বকটুইতে কি আমরা দেখেছি, আমাদের মনে আছে একের পর এক ঘটনা, একের পর এক ঘটনা। যদি আমরা দেখি হচ্ছে যে ওই শাহজাহানের ঘটনার সময় পুলিশ প্রশাসনের ওপর কি চাপ তৈরি হয়েছে ও আমরা দেখেছি সবাই। ফলে সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের আমলে সব স্বৈরতন্ত্র অনেক কথা শুনলাম, সোজা কথা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থাটা ভেঙে পড়েছে, যার জেরে আজকের দিনে দাঁড়িয়ে এইভাবে পার্টির লোকজন, শাসক দলের লোকজন দেখুন মূল প্রশ্নটা হচ্ছে এই একই জায়গায় রইল, সেটা হচ্ছে এখানে এসে যদি মুরুগানের মতন আইএসকে বিক্ষোভের মুখে পড়তে হয়, তারপরে কিভাবে সুষ্ঠুভাবে কাজ করা সম্ভব? যদি বিডিওকে এরকম হুমকির মুখে পড়তে হয়, তাহলে তার পক্ষে কিভাবে কাজ করা সম্ভব? কিন্তু একেবারে নিরপেক্ষ সাংবাদিকতার প্রশ্নে একদিকে যেমন বিডিওর বক্তব্য আপনাদের শুনিয়েছি, উল্টো দিকের বক্তব্যটাও আপনাদের সামনে রাখবো। যে যুব তৃণমূল নেতাকে একেবারে হুমকি দিতে দেখা যাচ্ছে, তার কি বক্তব্য, তার কি অভিযোগ দেখাবো, তারপর আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে ফিরছি। দেখুন, বাজেট নিয়ে মানে কত টাকা পঞ্চায়েত সমিতির ফান্ডে আছে, কত টাকা টেন্ডার হয়েছে, সেই টেন্ডার গুলোর ওয়ার্ক অর্ডার কেন এখনো ছাড়া হয়নি, এই বিষয় নিয়ে আমার পূর্ত কর্মদক্ষ ইভেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম ওনাকে জানতে চাই। তো বিডিও সাহেবের বক্তব্য হচ্ছে আমি তাদেরকে প্রশ্নের উত্তর কেন দেব, ওনারা জানতে চাই যে আপনি কেন দেবেন না। বলছে আমি বিগত দিনে কাউকে উত্তর দিয়ে আসিনি, আমি আজকে ডেটেও দেবো না। যখন তারা চাপ দেয় বিডিও সাহেবকে, বিডিও সাহেব তখন আমার পূর্ত কর্মদক্ষকে ইভেন আমার পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডামকে মারতে ওঠে। আমি উত্তেজিত হয়ে মারামারি জায়গায় যাইনি। বিডিও সাহেবের বিরুদ্ধে একাধিক এলিগেশন ডোমকলে আছে, আপনি প্রত্যেকটা পার্টিকুলারলি শুধু মানে আমাকে বলেই নয়, পার্টিকুলারলি প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি মেম্বার, আমাদের প্রত্যেকটা প্রধান, টাউনের নেতৃত্ব প্রত্যেকের কাছে জানবেন, বিশেষ করে যারা ডোমকলের প্রত্যেকে আমরা যারা কন্ট্রাক্টরি ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত তারাও তীত বিরক্ত বিডিও সাহেবের এই ব্যবহারে, বিডিও সাহেবের এই চলাফেরাতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যুব তৃণমূল নেতা যখন আঙুল উঁচিয়ে হুমকি দিচ্ছেন, উল্টো দিকে দেখতে পাচ্ছেন যে বিডিও অত্যন্ত মাথা ঠান্ডা রেখে শিরদাঁড়া সোজা রেখে বলছেন যে প্রতিবাদ অবশ্যই করবেন, কিন্তু তার একটা ধরন থাকা উচিত। এইবারে আমি দর্শকদের সামনে রাখবো যে বিডিও তিনি কি বলছেন, দেখুন। দেখুন, একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা আমি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি। তো আমি অ্যাট প্রেজেন্ট যাচ্ছি জেলাতে, গিয়ে আমি বাকিটা ওখানেই বলবো যা আছে, সেখান থেকে যেরকম ডিরেকশন দেবে সেইভাবে। যেটা বাইরে ঘটেছে বলে হচ্ছে সেটা কি বাস্তব সত্য? দেখুন, একটা ইনসিডেন্ট জাস্ট হয়েছে, এটা আমি বলতে পারি, সেটার বাকিটা ডিটেলস আমি জেলাতে জানাচ্ছি, ওখান থেকে যেভাবে আমাকে ইনস্ট্রাকশন। কারা করলো এটা সেটা আমরা দেখছি, আমি সেই হিসাবে আগে আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলে নিই, তারপর অবশ্যই জানাবো। আপনার উপর কি কোনো হামলা হয়েছে? একটা ইনসিডেন্ট হয়েছে, এটাই আমি বলতে পারি। এর থেকে এখন আপনি আমি আগে যাই জেলাতে গিয়ে কথা বলি। আপনি একজন ম্যাজিস্ট্রেট পাশাপাশি মানে ভিডিও, তো সেই ক্ষেত্রে আপনার উপরে এরকম একটা ঠিক আছে, আমি আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলি, যেটা ওনাদের গাইডলাইন্সে আমি যেটা কাজ করতে হবে সেটা অবশ্যই আমি দেখছি। বাইরে শোনা যাচ্ছে পঞ্চায়েত সমিতির কোনো ব্যক্তি নাকি আপনার উপর হামলা করেছিল, বিষয়টা কতটা সত্য যদি একটু বলেন। দেখুন, আমি আবার বলছি, একটা ইনসিডেন্ট হয়েছে, আমি যতক্ষণ না ডিস্ট্রিক্টে কথা বলছি আমি এখনও প্রকাশ্যে সব কিছু বলতে এখনও পারছি না। আমি অবশ্যই বলি, ডিস্ট্রিক্টে জানি, ডিস্ট্রিক্টে জানানোর পর ডিস্ট্রিক্ট থেকে যেভাবে গাইডেন্স আমাকে দেবে সেই হিসাবে আমি কথা বলবো। তবে একটা কিছু ঘটেছে, এটা তো ঠিক, একটা ইনসিডেন্ট হয়েছে।
উল্টো দিকে বিডিওর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, সেই অভিযোগও আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে কৃষণ মিত্রর কাছে। বহু বিডিওকে আমি সাইজ করেছি, আমি বলছি এটা কি নিজের ক্রেডিট হিসাবে আপনাদের নেতা দেখছেন? দেখো, প্রথম কথা হচ্ছে তুমি যেটা দেখালে এই বচসাটা, তোমরা যেই ভিডিওটা দেখালে সেখানে বিডিওর সাথে কথা হচ্ছিল না, সেটা লোকাল থানার এসআই এর সাথে কথা হচ্ছিল, যেটা তোমরাই মেনশন করেছো এবং তার নাম এবং তার ডেজিগনেশন দুটোই করেছো। তো সুতরাং বলতে দাও। বিষয়টা হচ্ছে যে এটাও ঠিক যে কোনো রকমের হিংসা, কোনো রকমের শাসানিকে আমার দল সমর্থন করে না, এটা আমরা তদন্ত করে দেখব। কিন্তু আবার এটাও ঠিক যে আধিকারিকদের যদি স্বৈরতান্ত্রিক মানসিকতা তারা রূপায়ণ করতে যায়, এটা উত্তরপ্রদেশ, বিহার নয়, এটা গুজরাট, হরিয়ানা নয়। সুতরাং এখানে গণতন্ত্রের মুখোমুখি হতে হবে। এবং সর্বশেষ বলে রাখি, পুলিশ প্রশাসন নিউট্রাল। বিডিওর ডাকে লোকাল থানা থেকে একজন এসআই এসছেন এবং সে যে কোনো শাসক দল হোক, বিরোধী দল হোক, তার মুখের সামনে তাকে প্রোটেকশন দেওয়া না, আমি শুধু একটা কথা ঘটনাকে বিকৃত করা ঠিক নয়। সাথে কথা হচ্ছে, থানার সাথে কথা হচ্ছে, বিডিওর সাথে কথোপকথন হয়নি। যে কথাটা তোমরা দেখিয়েছো, অন্য কোনো ভিডিও তোমাদের কাছে থাকতে পারে, কিন্তু যেই ভিডিওটা তোমরা দেখালে এসআই ভিডিও আমি আবার বলে দিচ্ছি, একেবারে এসআই এর বক্তব্য তথ্যগত কিছু ভ্রান্তি থেকে থাকতে পারে। এসআই এর বক্তব্য যে একদম অত্যন্ত মাথা ঠান্ডা রেখে তিনি কথা বলেছেন, কিন্তু আমার এটা অত্যন্ত সবিনয় প্রশ্ন থাকবে যে পঞ্চায়েত সমিতির সদস্য না হওয়া সত্ত্বেও একজন যুব তৃণমূল নেতা কিভাবে বিডিও অফিসের মধ্যে ঢুকে এইটা দর্পের সঙ্গে বলতে পারেন যে বহু বিডিওকে আমি সাইজ করেছি। তার মানে এর আগে একাধিক ভিডিও, এই ভিডিও তো 7 বছর তিনি দায়িত্ব পেয়েছেন, তিনি আমাদের প্রতিনিধি বলছেন। তার মানে কতগুলো ভিডিওকে সায়স্তা করার পর বা একেবারে সাইজ করার পর অভ্র আজকে এই রকম তিনি ধৃষ্টতা দেখাতে পারছেন। প্রথমত সুব্রতদা, আপনারা কি যে বলেন আমি বুঝতে পারি না। তৃণমূল কংগ্রেস এমন একটা মহান দল, রেপের অভিযোগ এলে বলে রেপের ভিডিও আছে, ভিডিও না থাকলে একের পর এক আমি কৃষণ মিত্রকে থামালাম, অগ্রসেনের অডিও শুধুমাত্র অগ্রসেন, আমি কৃষণ মিত্রকে থামালাম, প্লিজ অব্র কন্টিনিউ। বলছি এরা রেপের ভিডিও চায়, নয়তো বিশ্বাস করেন না যে রেপ হয়েছে। এবার এখানে আপনারা ভিডিও ধমক খাচ্ছে, মার খাচ্ছে, ভিডিও না দেখালে কি করে বিশ্বাস করবে? আর দ্বিতীয়ত ওই মহান 2 পয়সার তৃণমূলের যুব নেতা যে অনেক ভিডিওকে সাইজ করেছে, আমি তো মনে করি ও হামাগুড়ি দেওয়ার আগে তো ভিডিওকে সাইজ করা শিখেছে জন্মের পর, নয়তো এত ভিডিওকে ও সাইজ করলো কি করে? ও তো সবে যুব তৃণমূল নেতা, মাদারও করে না। তো আমি বলছি দলের সংস্কৃতিটা এই জায়গায় পৌঁছে গেছে। দর্শক বন্ধুরা আপনারা বুঝুন, একজন অফিসিয়াল মুখপাত্র এখানে বসে বলে যাচ্ছে স্বৈরতন্ত্র করা যাবে না, তাহলে নাকি এইরকম ভাবে প্রতিবাদ হবে। মানে প্রতিবাদের চিত্র হচ্ছে ভিডিওকে আওয়াজে চাপতে হবে, ভিডিওকে তৃণমূলের কথা শুনে চলতে হবে। বিজেপি শাসিত রাজ্যে যেটাকে প্রবণতা বলে তৃণমূল কংগ্রেস বারে বারে তার সমালোচনা করে, সেটাকে উদাহরণ হিসাবে সামনে এনে আমি আজকের এই ঘটনাকে কেন তুলনা টানবো, এটা তো সব থেকে বড় প্রশ্ন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.